আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিএসসি ইন সিএসসি এসএফএমইউ। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ একটি অধ্যায়, সেট ও ফাংশন নিয়ে। তো এই অধ্যায়টি ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আজকের এই লেকচার ভিডিওটিতে আমরা মূলত বেসিকগুলো নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা এই অধ্যায়ের যাবতীয় ম্যাথ, বোর্ড এমসিকিউ সাথে আমরা সিকিউ গুলোও সলভ করাবো। তো আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। আচ্ছা দেখো, প্রথমতই এই অধ্যায়ের নামই হলো সেট। তাহলে দেখো সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বলা হয় সেট। তাহলে কি, যেমন আমরা যে কোনো কিছু যদি আমরা একটু সুনির্দিষ্ট করে আলোচনা করতে পারি, কিংবা তোমরা ডিনার সেট, বাড়ির সেট, প্লেট সেট, গ্লাসের সেট এগুলো সম্পর্কে জানো। এখানে কি হয় যে একটা নির্দিষ্ট সংখ্যাকে একটা সেট হিসেবে চিন্তা করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন যদি লক্ষ্য করো সবাই, সেটের সেটের প্রতি বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। তার মানে কি, একটা সেটের ভিতরে যা যা থাকবো ওইগুলাকে বলা হয়েছে কি সেটের উপাদান। যেমন ধরো এখানে যদি আমরা একটা সেট চিন্তা করি, এ এবং বি, তাহলে এটা যদি বলি এ এর একটি সেট, তাহলে এ এর ভিতরে কি আছে? এ এবং বি। তার মানে এ বি তার ভিতরে আছে, এর ভিতরে আছে। তার মানে কি এ বিলংস টু এ। আবার সরি, মানে কি এ বিলংস টু এ, মানে এই স্মল এ এই ক্যাপিটাল এর ভিতরে আছে, তারপরে বি বিলংস টু এ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা সেটকে প্রকাশ পদ্ধতি নিয়ে আলোচনা করি, সেট এই সেট সেটকে মূলত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হলো তালিকা পদ্ধতি, অপরটি হলো সেট গঠন পদ্ধতি। আচ্ছা দেখো, এখানে নামের দিকে যদি আমরা চিন্তা করি, একটা কি নাম? সেট গঠন পদ্ধতি, আর একটা নাম কি? তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি যেহেতু নামের ভিতরে কি বোঝা যাচ্ছে, এখানে সেট গঠন করার জন্য কিছু শর্ত দেওয়া থাকবে। তো আর এই শর্তগুলা দিয়ে যে সেট তৈরি করা যাবে সেটাই হবে কি? তালিকা পদ্ধতিতে সেট। মানে কি, তালিকা পদ্ধতিতে ডিরেক্টলি উপাদানগুলো দেওয়া থাকে, আর সেট গঠন পদ্ধতিতে শুধু সেট গঠন করার জন্য কিছু শর্ত দেওয়া থাকবে। আচ্ছা ধরো, সাপোজ আমরা যদি বলি এস ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন 5। আচ্ছা ধরো এখানে দেখো, এটা আমরা সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ লিখছি। এখানে কি বলা হয়েছে? এক্স যেন এক্স বিলংস টু এন। আচ্ছা এন বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা। তার মানে সরি, এন বলতে বুঝতেছি কি আমরা স্বাভাবিক সংখ্যা। তার মানে এস এর ভ্যালুগুলো কার ভিতরে থাকবে? এন এর ভিতরে থাকবে, স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে। এবং এক্স এর ভ্যালুটা কত হতে পারবে? সর্বোচ্চ 5 এর ছোট, 5 থেকে ছোট। আচ্ছা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আছে? 1, 2, 3, 4। দেখো এটা কি বলছি? লেস দেন, মানে কি এটা কি 5 হতে পারবে? না, 5 হতে পারবে না। মানে কি আমাদের তালিকা পদ্ধতিতে সেটটা কি হলো? 1, 2, 3, 4। তো আশা করি বুঝতে পারছো। তার মানে সেট, তাহলে আমরা কয়টা পদ্ধতিতে প্রকাশ করতে পারতেছি? দুইটা পদ্ধতি, তালিকা পদ্ধতি আর একটা কি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কি একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্ত অধীনে আমরা সেট গঠন করতে পারবো। তাহলে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পারছো।
এরপরেও আমরা অনেকগুলো ম্যাথ করব তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, আমরা যদি উদাহরণ একটা একটু লক্ষ্য করি, এখানে দেখো কি বলা হয়েছে, এ সেট দেওয়া আছে 7, 14, 27, 21, 28। সেটটি আমাদের কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে কি দেখো, আমরা এখন কনভার্সন গুলা পড়বো আর কি। মানে তালিকা থেকে তালিকা তালিকা পদ্ধতি থেকে কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে যাই, ধরো সাপোজ এ একটা সেট, এই সেট মান দেওয়া আছে ধরলাম 2, 3, 4, 5, 6, 12। আচ্ছা, এখানে আমরা 1 সহ দিলাম। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা কি তালিকা পদ্ধতিতে সেট দেওয়া আছে। তালিকা পদ্ধতিতে সেট কি, যে এখানে সেটের উপাদানগুলা দেওয়া থাকে। তাহলে এটা থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে যেতে চাই, সেট গঠন পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতিটা হলো কি, তাহলে এমন কিছু শর্ত আমাদের আনতে হবে সেটের ভিতরে, যেই শর্তের ভিতরে কি এই প্রত্যেকটা মান পাওয়া যায়। তাহলে এই সেট সেট গঠন পদ্ধতিতে কেমনে হবে, এক্স যেন এক্স বিলংস টু এন। আচ্ছা দেখো তো, এই প্রত্যেকটা মান কি স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে, মানে এগুলা কার ভিতরে থাকবে, অবশ্যই এন এর ভিতরে থাকবে। আচ্ছা, এখন দেখো তো, চিন্তা করো যে এগুলা প্রত্যেকটা কি জোড় সংখ্যা, না। প্রত্যেকটা কি বিজোড় সংখ্যা, তাও না। আচ্ছা, এগুলা কি সবগুলা মৌলিক সংখ্যা, কিন্তু না। কারণ দেখো, এক মৌলিক সংখ্যা না, 4 মৌলিক সংখ্যা না, 6, 12 এগুলো মৌলিক সংখ্যা না। আবার সবগুলা কিন্তু যৌগিক সংখ্যাও না, কারণ এখানে 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তারপরে কি চিন্তা করা যায়, তাহলে এগুলা আমাদের হয় গুণনীয়ক নয় গুণিতক, এভাবে চিন্তা করা লাগবে। দেখো, এখানে গুণিতক দ্বারাও কিন্তু করা যাবে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি 12, 12 এর গুণনীয়ক গুলো যদি আমরা চিন্তা করি, 12 এর গুণনীয়ক কি, 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4। দেখো, আমার এই সেটের ভিতরে কি আছে, এই প্রত্যেকটা উপাদান আছে। সরি, এখানে যদি আমরা এই 5 না দিই, আচ্ছা, তাহলে দেখো আমাদের সেট পেয়ে দিতেছি আমরা 4, 6 এবং 12। আচ্ছা, তাহলে দেখো এইখানে থাকছে আমার 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন, মানে আমার 12 এর উপাদান, তাহলে 12 এর গুণন এগুলা কি করছে, 1, 2, 3, 4, 6 এবং 12। দেখো তো আমার এই সিটের ভিতরে কি তাই আছে না, তাহলে এটা আমরা যদি জাস্ট খালি লিখে দিই কি 12 এর গুণনীয়ক, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাইতেছে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন যদি আমরা একটা দেখি, তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে আমাদের বইয়ে, উদাহরণ 2, যেন এক্স 28 এর গুণনীয়ক, এটাকে যদি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। আচ্ছা দেখো তো, তাইলে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, যে এটা কি ছিল, তালিকা থেকে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা সেট গঠন পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে যদি আমরা তালিকা পদ্ধতিতে যাই, তাহলে দেখো তো কি করা যায়। আচ্ছা, একই প্রসেস, ঠিক উল্টাটা হবে, তাই তো। আমরা তালিকা থেকে সেটে যাওয়ার সময় কি করছি, একটা শর্ত আনছি। আর সেট গঠন পদ্ধতিতে কি, তাহলে একটা শর্ত দেওয়া থাকবে, শর্তের অধীনে আমাদের মানগুলা নির্ণয় করতে হবে, তাই তো। আচ্ছা ধরো, সাপোজ সেট দেওয়া আছে একটা এক্স, যেন এক্স বিলংস টু এন, তারপর ধরো দিল এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, পরে বললো কি এক্স এর ভ্যালুটা লেস দেন।
ধরো এইখানে আমার এই মানটা দেওয়া আছে, তো এটার আমার কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি ডাকটা বুঝি, এখানে কি আছে, এক্স যেন এক্স বিলংস টু এন, তাহলে এক্স এর ভ্যালুগুলো কার ভিতরে থাকবে, এই এন এর ভিতরে থাকবে, এবং এক্স কি মৌলিক সংখ্যা, এক্স কি মৌলিক সংখ্যা। তাহলে ফার্স্টলি আমাদের বুঝতে হবে কি মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত, কি বললাম, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাহলে সেটাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা যদি তোমরা একটু সাইড নোট নাও, আচ্ছা তাহলে কি, যেসব যেসব সংখ্যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য অন্য সংখ্যা অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তাই তো, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা জানি কি, যে সব সংখ্যারে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 10-এর নিচে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, 2, 3, 5, 7। তো এইগুলাই হলো কি 10 থেকে ছোট মৌলিক সংখ্যা। তুমি দেখো, 2 কে তুমি 1 এবং 2, 3 কে 1 এবং 3, 5 কে 1 এবং 5 এবং 7 কে 1 এবং 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবে না। সাপোজ দেখো, 7 যদি আমরা 3 দ্বারা ভাগ করতে চাই, তাহলে 2, 6, এখানে কি ভাগশেষ থাকতেছে, তাই তো, তার মানে কি এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা কি হবে, সিম্পলি 2, 3, 5 এবং 7। তো আশা করি তোমরা তালিকা থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বুঝতে পারছো। তাহলে এইখানে তোমাদের বইয়ে যেটা কাজ আছে, আশা করি তোমরা এটা নিজেরা সলভ করবে। নিজেরা যদি না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলা সলভ করে দেবো। এরপরে দেখো যেটা আছে কি সসীম সেট। সসীম মানে বুঝতেছে কি, যেটা সীমানা নির্ধারণ করা যায়। দেখো এখানে কি বলছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে ধরো কিছুক্ষণ আগে আমরা যে সেটগুলো দেখছিলাম, আবার যদি একটা সেট লিখি, ধরো 2, 3, 4, ধরো এটা একটা সেট লিখলাম, এখানে কি এর উপাদান সংখ্যা কত, 2, 3, 4। এটা কি আমরা গণনা করে নির্ধারণ করতে পারছি, তাহলে এটা হলো কি একটা সসীম সেট। তার মানে যেসব সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট আমরা গণনা করে নির্ণয় করতে পারি, ওইটাকে বলা হয় কি সসীম সেট। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে কি আছে অসীম সেট। তাহলে অসীম সেট কি হবো, সসীম সেটের বিপরীত। সেটের উপাদান সংখ্যাগুলো আমরা কি গণনা করে শেষ করতে পারি না, তাকে বলা হয় কি অসীম সেট। ধরো একটা সেট যদি এইভাবে চিন্তা করতাম, 2, 3, 4 দিয়ে এইভাবে ডট 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 দিলাম, তো তাহলে এর উপাদানগুলা কি হইতেছে, মাত্র 3টা উপাদান আমরা জানতেছি, কিন্তু এটা কোন জায়গায় শেষ হবো এটা আমরা বলতে পারতেছি না। তাহলে এটা কি একটা অসীম সেট, বুঝতে পারছি। তাহলে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ নৈবেদিক আছে, নৈবেদিক একটু খেয়াল রাখো, যে বাস্তব সংখ্যার সেট আর একটি অসীম সেট। আচ্ছা দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার একে কি 8 দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি একবারে কি প্লাস ইনফিনিটি থেকে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে, তাই তো। তার মানে কি আমরা কি এর সংখ্যা কি নির্ণয় করতে পারি না, যেহেতু সংখ্যা নির্ণয় করতে পারি না, তাহলে এর মানটা কি একটা অসীম সেট। আশা করি সবাই বুঝতে পারছো।
এরপরে দেখো সে কি ফাঁকা সেট। দেখো এখন কি আছে ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নাই। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই চিহ্নটা দ্বারা, মানে এইভাবে এইভাবে এই চিহ্নটা দ্বারা, অথবা এইভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে ধরো ফাঁকা সেট বলতে কি বলতেছে? যে সেটের কোনো উপাদান নাই। ধরো এখানে এমন যদি একটা কিছু বলি যে, ধরো বললাম যেন এক্স বিলংস টু এন, এবং ধরো 30 থেকে এক্স বড়, 20 থেকে ছোট। আচ্ছা দেখো তো এখানে যে সেটটা লেখা হয়েছে এক্স বিলংস টু এন, এক্স কার ভিতরে থাকবে? তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে 30 থেকে বড় এবং 24 থেকে ছোট। আচ্ছা দেখো 30 থেকে বড় আবার গেলে 24 হয়ে যাবে, আবার 24 থেকে ছোট হইলে কি 30 হয়ে যাবে। না, আমাদের সেটটা কি বলছি আমরা? যে কি হইতে হবে? 30 থেকে বড়, 24 থেকে ছোট। আসলে 23 থেকে বড় এবং 24 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে এটার উত্তরটা কি হবে? সেট। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো হচ্ছে কি উপসেট বা সাবসেট। উপসেট কি? প্রত্যেকটা একটা সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়ে আবার যে সেট গঠন করা যায় সেটাকে বলা হয় ওই সেট উপসেট। আচ্ছা বলা হয়েছে এখানে যে কোন সেটকে যতগুলো সেট গঠন করা যায় সেটকে বলা হয় ওই সেটের উপসেট। এই হলো উপসেটের চিহ্ন। এই যে এটা হলো উপসেটের চিহ্ন। আচ্ছা এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ নৈবেদিক আছে যে এই ফাঁকা সেট হলো কি সকল সেটের উপসেট। ফাঁকা সেট হলো কি সকল সেটের উপসেট। আচ্ছা এইখানে দেখো উপসেট সংখ্যা নির্ণয় আমরা কিছুক্ষণ পর দেখতে পারবো যে টু দি পাওয়ার n হলো কি উপাদান সংখ্যা, n হলো কি উপাদান সংখ্যা। তাহলে উপসেট কি? উপসেট হইলো একটা সেট, একটা সেট থেকে আমরা যতগুলা সেট গঠন করতে পারি ওইটা হইলো কি হওয়ার উপসেট। সাপোজ ধরো একটা সেট যদি আমরা বলি a ইকুয়াল 2 3 4, ধরো এটা একটা আমরা সেট বললাম। তো এর উপসেট গুলা কি কি হবো? দেখো আমরা যেহেতু বললাম উপসেট সংখ্যা কত, 2 টু দি পাওয়ার, মানে ধরো এখানে আমাদের উপাদান ছিল কয়টা? 3টা, মানে 2 টু দি পাওয়ার 3 মিন্স কত 8, মানে এইটা থেকে আমার উপসেট কয়টা কয়টা হইতে পারবো? তাহলে দেখো তো কি কি হইতেছে 3 4। আচ্ছা এখন যদি আমরা দুইটা দুইটা করে কম্বিনেশনটা তৈরি করি তাহলে কি হইতেছে 3 3 4, তারপরে করতে পারতেছি 2 4। এখন যদি তিনটা করে কম্বিনেশনটা নেই তাহলে কি একটা কম্বিনেশন হইতেছে 3 4। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। তাহলে দেখো আমাদের উপাদান সংখ্যা 8 হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7। আচ্ছা তাহলে এইভাবে কি আমরা সহজেই উপসেট নির্ণয় করতে পারবো। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে কি প্রকৃত উপসেট। আচ্ছা আমরা তো উপসেট নির্ণয় করা শিখলাম, তাহলে প্রকৃত উপসেট কি হবে? আচ্ছা দেখো নরমাল চিন্তা করো যে উপসেট কোনগুলো হইতে পারবো? যে এই যে সেট, এই সেটটার ভিতরে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা সেট নিয়ে আলাদা আলাদা করে যদি আমরা কোনো সেট গঠন করতে পারি তাহলে সেটাকে বলা হবে কি উপসেট। কিন্তু দেখো তো এইখানে উপাদান আছে কি কি 2 3 4, কিন্তু এই উপসেটটা যদি চিন্তা করো এটাও কি 2 3 4, মানে এই উপসেটটা কি এই যে সেটটা এই সেটটার উপাদানের সংখ্যার সমান হয়ে গেছে। তার মানে কি এই আবার এই সেটই হয়ে গেছে। তো প্রকৃত উপসেট হলো ওইটাই যে এমন একটা উপসেট যে উপসেটের সংখ্যার উপাদানগুলা যে সেটটা দেওয়া আছে উপাদানের সমান হইতে পারবো না। দেখো কি বলা হয়েছে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত সেট বলে। তার মানে এইটা ব্যতীত আর বাকি যে সেট গুলো আছে এটাই হলো কি প্রকৃত
উপসেট, মানে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই যে দেখো যে উপাদানগুলো পাইলাম আমরা, এটাই হলো কি প্রকৃত উপসেট। তাহলে দেখো তো আমরা একটা শর্ত পড়ছিলাম যে উপসেট সংখ্যা নির্ণয় সূত্র আসলে কি 2 টু দি পাওয়ার n। তাহলে প্রকৃত সেট এর সূত্রটা কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কোনটা বাদ পড়লো, শুধু যেটার উপাদান সংখ্যাটা এটার উপাদান সংখ্যার সমান ওইটা কি বাদ। আশা করি প্রকৃত উপসেট তোমরা সবাই নির্ণয় করতে পারবা। তাহলে দেখো এইখানে তোমাদের বইয়েও দেওয়া আছে, একটু দেখে নিলেই হবে যে এই যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় এর উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। এরপরে বলছে কি সেটের সমতা। তাহলে এটা যদি একটু লক্ষ্য করো সেটের সমতা, আচ্ছা সমতা বলতে আমরা কি বুঝি যে দুইটা সেট সমান, দুইটা সেট কি সমান। এটা কি বলছে যে দুইটা সেটের উপাদান যদি একই হয় তাহলে সেট দুইটাকে বলা হইতেছে কি সমান সেট। সমান সেট মানে তো সেটের সমতা। তাহলে দেখো আমরা যদি দুইটা সেট চিন্তা করি, ধরো এ একটা সেট বললাম, এইখানে বললাম 3 4, আবার ধরো বি একটা সেট বললাম, এখানে ধরো বললাম 4 3। আচ্ছা তাহলে এই দুইটা সেটের কি বলা যাব সমান সেট। কেমনে সমান সেট বলা যাব, এ সমান বি কেন বলা যাব, কারণ দেখো লক্ষ্য করো এর ভিতরে যে উপাদানগুলো আছে 2 3 4, বির ভিতরেও কি কি আছে ঠিক সেম উপাদানগুলাই আছে 2 3, একই উপাদানগুলো আছে, যদিও এখানে ক্রমগুলো আলাদা আছে, কিন্তু ক্রমগুলো আলাদা থাকলেও এখানে যদি তোমরা লক্ষ্য করো, ধরো সাপোজ একটা যদি আমরা রুম চিন্তা করি, ধরো এটা একটা রুম, এখানে আমাদের উপাদান আছে 2 3। এখন কাউকে যদি কল করা হয় তো আমরা 3 কেও যদি আগে কল করি ওই তিনটার ভিতর থেকেই যাবে, যদি 4 কে কল করি তাহলে 4 যাবে, 2 কে কল করলে 2 যাবে। কিন্তু এখানে কি আমরা 5 কে তো আর কল করতেছি না, তাই এইখানে এই তিনটার ভিতরে যে কাউরে কল করতে পারতেছি। তো এখানে ক্রমটা কোনো সমস্যাই না। তার মানে কি যদি ইভেন যদি এরকম একটা সেট হতো, ধরো সি একটা সেট বললাম, এখানে 2 3 3 3 4, যদি এরকম হইতো যে একই উপাদানের আধিক্য, মানে একই উপাদান বারবার আছে। আচ্ছা এটা চিন্তা করো তো, যখন আমরা থ্রি কে কল করব তখন কি এই প্রত্যেকটা থ্রি একসাথে কি তারা করবে, কি সাড়া দিবে। মানে বুঝতে পারতেছি কি যে একটা সেটের ভিতরে যদি একই উপাদান বারবার থাকে, যদি একবার থাকে দুইটা কি সেম কথা, মানে কি এই সেটটাকেও আমরা কি এ সেট এবং বি সেটের সমান সেট বলতে পারবো। তো আশা করি সবার সেটের সমতাটা নিয়ে আর কোনো সমস্যা নাই। দেখো এখানে যেটা দেওয়া ছিল, এ একটা সেট দেওয়া ছিল 3 5 7, বি দেওয়া ছিল কি 5 3 3 7 এবং সি ছিল কি 7 7 3 5। দেখো প্রত্যেকটার ভিতরে কি এই কমন একটা উপাদানই আছে 3 5 7 3 5 7, এখানেও আছে কি 3 5 7। যেহেতু উপাদান সংখ্যাগুলো সেম, তার মানে কি এখানে কোনো সমস্যা নাই, তার মানে এগুলা কি সেটের সমতা হয়েছে এখানে। তো এখানে কি বলছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেই সেটের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে দেখো কি সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর বলতে কি বুঝি আমরা বিয়োগফল। অন্তর বলতে কি বিয়োগ, মানে কি একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া। এখানে দেখো কি বলা হয়েছে যে এ ভাবে লেখা হয়, আর এটাকে বলা হয় কি এ বাদ বি। তার মানে তুমি এইভাবে লিখতে পারো অথবা তুমি এইভাবেও লিখতে পারো। আচ্ছা আমরা তাহলে সেটের অন্তরটা একটু বুঝি। দেখো সেটের অন্তর, আচ্ছা তো অন্তর মানে আমরা কি বললাম বিয়োগ করা। অন্তর মানে কি বিয়োগ করা বা বিয়োগ নির্ণয় করা। তো, আচ্ছা, বিয়োগ করা, বিয়োগ করা। আচ্ছা তাহলে ধরো আমরা একটা সেট ধরলাম এ, এ ইকুয়াল বলতেছি 2 3 4 5 6। আচ্ছা ধরো এটাই বললাম। আর ধরো বি সমান একটা সেট বললাম 5 6। আচ্ছা ধরো যদি এটা বলি তাহলে এ বাদ বি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, সিম্পলি 2 3 4 5 6, এটা থেকে আমরা বি সেটটাকে বাদ দিব, তার মানে 5 আর 6 কে
বাদ দিব। যদি বাদ দিই তাহলে যে উত্তরটা নামবে আসতেছে আমাদের, দেখো যেহেতু আমরা শুধু কি 5 আর 6 টা বাদ দিতেছি, 5 আর 6 চলে যাবে, তুমি কি শুধু 2 3 4। তাহলে এটা হলো কি আমার সেটের অন্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক যদি দেখাই আমরা সেটের ভিতরে, দেখো এখানে যদি ধরো সি একটা সেট, তো ধরো এরকম 4 5 7, ধরো এইরকম একটা সেট, তাহলে যদি আমাকে এ বাদ সি নির্ণয় করতে বলে, এ বাদ সি, এটা যদি আমি নির্ণয় করি, দেখো তাহলে আমার এ সেটটা কি দেওয়া আছে 2 3 4 5 6, সি সেট কি দেওয়া আছে 4 5 7। আচ্ছা ধরো এটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, এই সেম ভাবে বাদ দাও, 3 4 5 6 থেকে বাদ দেওয়া হবে কি 4 5 7। আচ্ছা, তো সিম্পলি কি 4 5 এই দুটো তো আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, কিন্তু দেখো এখানে কি একটা 7 চলে আসছে। এখন দেখো তো এখানে কি 7 আছে, না এখানে আছে কি 6 পর্যন্ত, তো এখানে কি 7, এটা কি এক্সেস আইসা পড়ছে। তো চিন্তা করো যে আমি বাদ দিতেছি কি এ থেকে, কাকে বাদ দিতেছি, সি কে বাদ দিতেছি, সি এর ভিতরে কি আছে 7 আছে, এর ভিতরে কি 7 নাই। যেহেতু এর ভিতরে 7 নাই, মানে কি এ থেকে আমরা 7 কে বাদ দিতে পারবো, না বাদ দিতে পারবো না। যেহেতু বাদ দিতে পারবো না, তার মানে কি এটা অটো বাদ চলে যাবে। তার মানে আমার উত্তরটা কি হবে, জাস্ট 2 3 আর 6। তার মানে 7 নিয়ে আমাদের তখন কোনো মাথা ব্যথাই নাই, কারণ এখানে যেহেতু 7 নাই। আশা করি সবাই এটার অন্তরটাও বুঝতে পারছো। এরপর যদি তোমরা কিছু করো, বইয়ের কিছু ম্যাথ সলভ করো, তাহলেই আশা করি সেটার অন্তর তোমাদের সবার সমাধান হয়ে যাবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে, সার্বিক সেট। আচ্ছা দেখো সার্বিক সেট কি বলা হয়, কোনো একটা ধরো 2-3টা সেট আছে, এই 2-3টা সেটের উপাদানগুলো আবার আরেকটা এক্সট্রা সেটের ভিতরে আছে, তো ওই সেটটাকে বলা হবে কি সার্বিক সেট। সার্বিক সেট আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি। দেখো কি বলছে, এই যে এখানে সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট, আচ্ছা বি সেটকে এ সেটের সার্বিক সেট বলা হয়। মানে বিষয়টা হইলো এইরকম, ধরো যদি এভাবে বলি যে এ একটা সেট বললাম 2 3, ধরো এ একটা সেট বললাম 2 3, বি বলতেছি 4 5। আচ্ছা তাহলে সার্বিক সেট ইউ, এটা কি হবে 2 3 4। মানে দেখো তো এই যে সার্বিক সেট, এর ভিতরে কি এ এর মানগুলাও আছে, বি এর মানগুলাও আছে। আচ্ছা তাহলে আশা করি সবাই সার্বিক সেটটা বুঝতে পারছো। এরপর হলো কি পূরক সেট। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পূরক সেটকে কি বলা হইতেছে, সার্বিক সেটকে কোন একটা সেটের মানগুলাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেওয়ার পরে যে মানটা থাকবো ওইটা হলো কি ওই সেটটার পূরক সেট। দেখো কি বলা হইতেছে যে এ যদি হয়, ইউ যদি হয় সার্বিক সেট এবং এ সেট ইউ সেটের উপসেট হয়, তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান দ্বারা গঠিত সেট সেটের পূরক সেট বলে। তার মানে চিন্তা করো এটা হইলো এ, এই পুরাটা মিলে কি আমার ইউ। তো এই মানে এই যে উপাদানগুলা, এই পাশের এই উপাদানগুলা কি এ সেটের বহির্ভূত উপাদান। এই বহির্ভূত উপাদানগুলা নিয়ে গঠিত যে সেটটা, এটা হলো কি এ পূরক। গাণিতিক ভাবে একে পূরক বলা হয়। এ পূরক কেমনে নির্ণয় করা হয়, ইউ বাদ। আচ্ছা ধরো এটা যদি আমরা এটা ম্যাথ সলভ করি, ধরো ইউ সমান দেওয়া আছে 1 3 4 5 6। আচ্ছা ধরো এটা দেওয়া আছে, এখন এ একটা সেট দেওয়া আছে 2 4 6। যদি এইরকম দেওয়া থাকে, আমার যদি এ পূরক নির্ণয় করতে বলে বা এসি নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব, জাস্ট সিম্পলি ইউ বাদ। আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই শিখছি সেটের অন্তর নির্ণয় করা। যদি তোমরা সেটের অন্তর নির্ণয় করা না শিখে থাকো, পূর্ববর্তী ভিডিওগুলো দেখবা, ওইখানে তোমরা সেটের অন্তরটা খুব ভালো করে দেখতে পারবা। সেটের অন্তরটা কি করব আমরা, জাস্ট ইউ থেকে গিয়ে বাদ দিয়ে দিব 1 3 4 5 6। তো এটা থেকে আমরা জাস্ট এর মানগুলা 4 6 যদি বাদ দিয়ে দেই,
তাহলে যে মানটা থাকতেছে কি 1 3 5, এটাই হলো কি আমার এ পূরক। আশা করি তাহলে কমপ্লিমেন্ট সেট নির্ণয় করাও তোমরা বুঝতে পারছো। তার মানে যদি আমরা চিন্তা করি যে এটা হলো আমার ইউ, এইটা হলো আমার এ, তাহলে এই এ যদি আমরা বাদ দিই তাহলে এটা যদি হয় ইউ, এটা হলো এ, এটা হলো কি আমার এ পূরক। মানে কি এর বাইরে যে উপাদানগুলো আছে, এর বাইরে যে উপাদানগুলো আছে এইগুলা নিয়ে যে গঠিত সেটটা, এটা হলো কি এর কমপ্লিমেন্টারি সেট। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো উদাহরণ 7টা যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি আছে ইউ সমান একটা সেট দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, কি বলছে এ পূরক এবং বি পূরক নির্ণয় করতে বলছে। তো এ পূরক জাস্ট কি হবো, ইউ থেকে এর মানটাকে বাদ দেওয়া হবো। এর ভিতরে কি আছে 1 2 3 4 5 6, এর ভিতরে আছে কি 2 4 6 7, তাহলে কি 2 2 4 6 এবং 7 এগুলোকে বাদ করে যাবে, থাকবে কি শুধু 1 3 5। সেইভাবে বিটাও নির্ণয় করে ফেলবে। এরপরে দেখা বলছে কি সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। আচ্ছা, দুই বাধ্যত দিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। নাকি সংযোগ সেটের ভিতরে আমরা কমন আনকমন, আবার বলতেছি কমন আনকমন সবগুলা মানে আমরা কাউন্ট করব। দেখো যদি এইভাবে বলি যে এ ইকুয়াল 3 4, ধরো বি ইকুয়াল বললাম 4 5 6। আচ্ছা, তাহলে যদি আমরা এখান থেকে এ ইউনিয়ন বি এটা নির্ণয় করতে চাই, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি সংযোগ করা। এখানে কি বললাম যে সংযোগ সেট করার সময় আমরা কি করব, যে কমন আনকমন যে মানগুলো আছে সবগুলা নিয়ে যে সেটটা করে দেবো, ওইটা হলো কি আমার ইউনিয়ন সেট বা সংযোগ সেট। মানে দেখো এর ভিতরে কি কি আছে 2 3 4। আচ্ছা, ইউনিয়ন বি এর ভিতরে কি কি আছে 4 5 6। তো এই দুটাকে এখন আমরা কি করব, ইউনিয়ন করব, কমন আনকমন সবগুলা মান নিব। দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, মানে কি আমরা 2 নিলাম। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 নিলাম। দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে। তো আমরা এই ওদের বড় সময় পড়ছিলাম কি যে কি উপাদান যদি বারবার থাকে যেই কথা, আর একবার থাকাও কি একই কথা। এই দুটো কমন, মানে কি এটা থেকে শুধু একটা মান নিব। পরে কি 5 6 5 6। তাহলে এই ইউনিয়ন বি নির্ণয় করা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে ইউনিয়ন সেট বা সংযোগ সেটটা কি, যে কোনো দুইটা কিংবা তিনটা সেটের উপাদানগুলোকে সংমিশ্রণ করে আমরা যে সেট পাই ওইটা হলো কি আমার ইউনিয়ন সেট। আচ্ছা, পরে পরে আসতেছে আমার সেট 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 এটা আবার কি, ফলে যদি দুইটা সেটের উপাদানগুলোকে আমরা কি করতে পারি, দেখো এখানে কি আছে এ এবং বি, এখানে যদি আমার দুইটা সেট থাকে, সেট সেট বা ইন্টারসেকশন হইলো কি শুধু কমন গুলা নিয়ে গঠিত সেট। তার মানে উপাদানগুলোর ভিতরে যেগুলা কমন আছে, আমরা কিছুক্ষণ আগে যখন ইউনিয়ন নির্ণয় করলাম ওইখানে কি আমরা কমন আনকমন দুই ভ্যালু নিয়েই সেট গঠন করছি। কিন্তু সেট কি হবে, যদি আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে চাই তাহলে হবে কি 2 3 4 ইন্টারসেকশন 4 5 6। তো এখানে আমার কি হবে, জাস্ট যে মানটা কমন আছে, যে মানটা কমন আছে, তার মানে এখানে কি কমন আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমার এ ইন্টারসেকশন বি হবে কি জাস্ট 4। তাহলে আশা করি সেট সেটটা তোমরা বুঝতে পারছো। সেট সেটটা হলো কি, তাহলে যে কোনো দুইটা কিংবা তিনটা সেটের ভিতরে যে মানটা শুধু কমন থাকবে সেটা হলো কি আমার সেট সেট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা ধরো নিঃছেদ সেট নির্ণয় করতাম, নিঃছেদ নিঃছেদ সেট কি, যে সেট, যে কোনো দুইটা সেটের ভিতরে যদি কোনো উপাদান সংখ্যায় মিল না থাকে তাহলে যে সেটটা পাওয়া যায় সেটাকে বলে কি নিঃছেদ সেট। আচ্ছা, আমরা আবার যদি দেখি, ধরো এ সমান বলতেছি আমরা 3 5, ধরো বি সমান বলতেছি 7 8,
এই দুইটা সেটই আমরা বললাম। তাহলে এখানে কি হবে আমার, যদি আমরা এ আর বি এর দিকে লক্ষ্য করি তাহলে দেখো এর উপাদানগুলা কি কি আছে, 3 4 5, বি এর উপাদানগুলা কি কি আছে, 7 আর 8। নিশ্চিত সেট নির্ণয় করাটা আমার কি হবে, দেখো তো এখানে কি কোনোটা উপাদান সঙ্গে মিল আছে, মিল নাই, তাহলে এ আর বি এর নিশ্চিত সেটটা কি হবে, সেট। তার মানে নিশ্চিত সেটের মান সবসময় কি হয়, সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে তাহলে আমরা অলরেডি সেট সেট ফেলছি, নিশ্চিত সেটও করে ফেলছি। যদি দুইটা উপাদানের কোনো কিছুই মিল না থাকে তাহলে সেটাকে বলা হয় কি, নিশ্চিত সেট। এই কাজগুলা তোমরা একটু নিজেরা ট্রাই করবা করার, যদি না পারো তাহলে আমরা আমাদের কমেন্ট করে জানাবা, আমরা ইনশাল্লাহ সব করে দেব। আচ্ছা, এরপরে দেখো কি আছে, সেট। আচ্ছা, পাওয়ার সেট, এটাও একদম সহজ জিনিস। আমরা শক্তি সেট বা পাওয়ার সেট কেমনে নির্ণয় করে, শক্তি সেট বা পাওয়ার সেট হলো, আচ্ছা, শক্তি সেট। দেখো তাহলে শক্তি সেট হলো কি, আমরা সেটের উপসেট নির্ণয় করা শিখছিলাম। আমরা কি শিখছিলাম, উপসেট নির্ণয় করা শিখেছিলাম। উপসেটটা কিভাবে নির্ণয় করতাম, ধরো এ এক সেট বললাম, এ সেটটার বললাম 3। আচ্ছা, এটার উপসেট সংখ্যা তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার, মানে কি 2 টু দি পাওয়ার 3 মিন্স 8, মানে এর উপসেট সংখ্যা হবে 8টা। তাহলে দেখো এটার আগে আমরা উপসেট গুলা নির্ণয় করে ফেলি। দেখো এ সেটের উপসেট গুলা কি কি হইতেছে, 3 4 5 6 সরি 5 চলে গেছি। আচ্ছা, আবার যদি আমরা একটু শুরু করি, সরি একটু মনোযোগ চলে গেছিল। আচ্ছা দেখো শক্তি সেট, শক্তি সেটকে আমরা, আচ্ছা সেট বললাম এ সমান ধরে বললাম 3 5 7, ধরো এটা একটা সেট বললাম। তো এটার কি প্রথমে আমরা জাস্ট উপসেটটা নির্ণয় করে নেব। উপসেট গুলা কি কি হবে তাহলে, 3 5 7, এখন তারপরে কি দুইটা দুইটা করে, মানে কি কি হইতেছে, 3 5 3 7, একটা কি হবে 5 7, এখানে তিনটা করে 3 5 7, কি হইতেছে ফাঁকা সেট। দেখো এই 8টা উপাদান হইছে। তো শক্তি সেট হইলো উপসেট সমূহের সেট। শক্তি সেটটা কি, উপসেটের সেট, উপসেটের সেট। আচ্ছা, তাহলে এই যে আমরা উপসেট গুলা নির্ণয় করলাম, এইগুলারে যদি আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করে দেই, এই যে পুরাটাকে যদি আমরা একটা সেটের ভিতরে আবদ্ধ করে দিই, তাহলে যে সেট পাওয়া যায় সেটাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। মানে এটা কি হয়ে যাবে, পি অফ এ, মানে এটা কি হয়ে যাবে, পি অফ এ। তাহলে এ যে সেট থাকলো, আমরা সিম্পলি আগে কি নির্ণয় করে নিব, যদি পাওয়ার সেট নির্ণয় করতে বলে জাস্ট আমরা উপসেট গুলা নির্ণয় করে নিব। উপসেট গুলা নির্ণয় করে নেওয়ার পর জাস্ট দুই পাশে যদি দুইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে যে মানটা পাবো সেটাই হলো কি, পাওয়ার সেট। আশা করি শক্তি সেট বোঝার আর কোনো সমস্যা নেই। এই যে এখানে লেখা আছে যে কি, কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেট ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা। দেখো উদাহরণ 10 একটু ইম্পর্টেন্ট আছে, এই নিয়মের অঙ্ক পরীক্ষায় অনেকবার আসে। ধরো এর সেট কইছে কি ফাঁকা সেট, আচ্ছা বি এর সেট সংখ্যা কইছে এ, সি এর সেট সংখ্যা কইছে এ বি। এই সেট শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা কত, তাহলে দেখো তো এ এর উপাদান সংখ্যাটা কি হইতেছে, ফাঁকা সেট তো, মানে এর উপাদান সংখ্যা কত, 1। 1 মানে কি 2 টু দি পাওয়ার
0। আবার দেখো তো বি সেট কি আছে, বি এর ভিতরে কি আছে, তাহলে এটার উপসেট গুলা কি কি হবো, এ আর কি হবো, এটার যদি আমরা শক্তি সেট নির্ণয় করি তাহলে কি হবো, উপাদান কি, মিনস কি 2 টু দি পাওয়ার 1, এই যে 2 টু দি পাওয়ার 1। সি যেটা আছে কি, এ বি, এ আর বি যদি আমরা উপসেট গুলা নির্ণয় করি কি কি হবে, এ বি কি হইতেছে, এ বি একটা কি সেট, এটা শক্তি সেটটা কি হইতেছে, উপাদান কয়টা হইতেছে, একটা, মিনস কি 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো তো এইভাবে দেখো তো প্রথম সেটের উপাদান সংখ্যা হলো আমাদের কি 2 টু দি পাওয়ার 0, দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা হলো কি 2 টু দি পাওয়ার 1, তৃতীয় সেটটার উপাদান সংখ্যা হলো কি 2 টু দি পাওয়ার n, সরি 2 টু দি পাওয়ার 2। তো এইভাবে যদি আমরা আগাইতে থাকি এক সময় যদি সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। তো এইভাবে আমাদের প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এরপরে কি আছে, ক্রমজোড়। ক্রমজোড় অঙ্কগুলো করা আরো অনেক ইজি। ক্রমজোড় জাস্ট মনে রাখবা যে সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে দুইটা করে মান দেওয়া থাকবে। প্রথম মানটা কি, সমান চিহ্নের বাম পাশের প্রথম মানটা ডান পাশের প্রথম মানটা সমান, সমান চিহ্নের ডান বাম পাশের দ্বিতীয় মানটা ডান পাশের দ্বিতীয় মানটা সমান। এটা হলো কি আমাদের ক্রমজোড়ের শর্ত। এখানে বলা হয়েছে যে ক্রমজোড়কে এক্স আর ওয়াই দ্বারা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ক্রমজোড় এক্স কমা ওয়াই এ ও বি হলে কি এক্স সমান এ এবং ওয়াই সমান পি হয়। আচ্ছা উদাহরণ 11টা যদি আমরা একটু সলভ করি, 2x প্লাস ওয়াই ইকুয়াল 3। ধরো কি বলা হয়েছে, 2x প্লাস ওয়াই কমা 3। আচ্ছা একটা কি দেওয়া আছে 6 কমা x মাইনাস ওয়াই। আচ্ছা 6 কমা x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। আচ্ছা তো এটাকে আমরা যদি সলভ করি তাহলে কি ক্রমজোড়ের শর্ত অনুসারে ওই চলে গেল, ধরো ক্রমজোড়ের শর্তানুসারে। আচ্ছা ক্রমজোড়ের শর্তানুসারে ক্রমজোড়ে কি ছিল আমাদের, ক্রমজোড়ে কি ছিল যে প্রথম যে মানটা এটা সমান এই প্রথম মানটা হবে, দ্বিতীয় যে মানটা এটা সমান কি এই তৃতীয় মানটা হবে, মানে কি 2x প্লাস ওয়াই ইকুয়াল 6 আর কি 3 ইকুয়াল x মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা পক্ষান্তর করে লিখি তাহলে কি হবে, আচ্ছা এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হইতেছে x মাইনাস ওয়াই ইকুয়াল 3। তো যদি এই দুইটাকে আমরা দুইটা সমীকরণ চিন্তা করি, তো সমীকরণ সলভ করা, তো আমরা সমীকরণ সলভ করার জন্য চারটা নিয়ম পড়ছিলাম, আমরা চারটা নিয়ম পড়ছিলাম, কি কি? প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপরে হইলো গুণন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, আরেকটা ছিল কি ছক্রাকোষ পদ্ধতি। এই চারটা পদ্ধতি থেকে আমরা সমীকরণ সলভ করা শিখছিলাম। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অপনয়ন পদ্ধতিটা ইউজ করব, সহজেই সমীকরণের মানগুলো আমরা নির্ণয় করতে পারি। দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে কি হইতেছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, কি হইতেছে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল 3। তো দেখো নরমালি যদি আমরা এই 1 এবং 2 নং সেটকে যদি আমরা যোগ করি, 1 এবং 2 নং সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি y আর y চলে যাইতেছে, তাহলে থাকতেছে কি 3x ইকুয়াল 9, বা তাহলে x ইকুয়াল কত হইতেছে 9/3 ইকুয়াল, তাহলে কি আমরা নরমালি কি x এর মানটা পেয়ে গেলাম। এখন x এর মানটা আমরা
1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাবো। তো আমি সুবিধার জন্য 2 নং সমীকরণে বসাই। তারপরে কি x এর মান 2 নং বসাই। x এর মানটা যদি আমরা 2 নং বসাই তাহলে কি হইতেছে x minus y equal ছিল 3 বা 3 minus y equal 3 বা y equal 3 minus 3, মানে এই y টাকে যদি এই পাশে নিয়ে যাই আমরা কি প্লাস y হয়ে যাবে, এই 3 টাকে যদি এই পাশে নিয়ে আই মাইনাস 3 হয়ে যাবে, মানে কি y এর ভ্যালুটা পাইতেছি আমরা কত, y ইকুয়াল পাইতেছি 0। তার মানে সমাধান করে আমরা x আর y এর ভ্যালু পাইলাম। অতএব কি পাইলাম আমরা তাহলে x, y ইকুয়াল কি পাইলাম 3, 0। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এইভাবে তাহলে সহজেই আমরা কি ক্রমজোর সলভ করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আর একটা টপিক কি মেবি আছে আমাদের, তাহলেই আমাদের অনুশীলনী শুরু হবে। দেখো এখন যে টপিকটা আছে এটা হলো কি জিও গুণজ। জিও গুণজটা কি, যেই এই যে আমরা যে ক্রমজোর গুলা পাইলাম এই ক্রমজোর গুলাকে যদি আমরা গুণ করি, আচ্ছা এই যে দেখো এটাকে বলা হয় কি এ ক্রস বি, এটাকে গুণটাকে বলা হয় কি এ ক্রস বি। আচ্ছা ধরো উদাহরণটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা কার্তিক গুণজটা বোঝা আমাদের জন্য অনেক ইজি হবে। দেখো এখানে p সমান একটা ভ্যালু দেওয়া আছে কি 1 2 3 সমান দেওয়া আছে কি 3,4 এবং r এর ভ্যালুটা কি হয়েছে p ইন্টারসেকশন। তাহলে আমরা দেখো r এর ভ্যালুটা যদি বের করে নিই, দেখো এখানে কি আছে p সমান দেওয়া আছে 1 3 আর q সমান দেওয়া আছে কি 3 4। তো তাহলে দেখো যেহেতু আর ইকুয়াল কি বলছে p ইন্টারসেকশন q, তার মানে কি জাস্ট যে কমন মানটা আছে শুধু এটাই হবে আমাদের উত্তর। আর এর ভ্যালুটা কত হইতেছে শুধু 3, তবে এখানে বার করে নিছে আর এর ভ্যালু কি শুধু 3। এখন কি করছে p ক্রস r, তার মানে কি p এর ভ্যালু আর এর ভ্যালুগুলো আমরা কি গুণ করব। আচ্ছা দেখো আমরা যদি গুণ করি তাহলে p ক্রস r এটা যদি আমরা নির্ণয় করি কি হবে, p এর ভ্যালু কি কি আছিল 1 2 3, এটাকে আমরা ক্রস করব r এর ভ্যালু দ্বারা 3 দ্বারা, তাহলে কি হইতেছে 1 3 নাকি 1 ক্রস 3। আমরা এখানে সিম্পলি ক্রস চিহ্ন না দিয়ে কমা চিহ্ন দিব, তাহলে 1 3 কি হইতেছে 1 3, এরপরে কি হইতেছে 3, এরপরেটা হইতেছে কি 3 3। তো এই যে আমরা মানগুলা পাইলাম এটা হলো কি আমার প্রিয় গুণজ। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো আজকের এই অধ্যায়টিতে আমরা আজকের এই ভিডিওটিতে আমরা মোটামুটি তোমাদের যে 2.1 এই 2.1 এর পর্যন্ত যতগুলা বেসিক আছে আমরা সবগুলা বেসিক শেষ করে দিয়েছি। তো আশা করি যে এই বেসিক গুলা পড়লে তোমরা অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে। আমরাও নেক্সট ভিডিও গুলাতে প্রত্যেকটা অঙ্ক অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করে দেবো। প্রত্যেকটা অঙ্ক সলভ করার জন্য তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের চ্যানেলটি নতুন, তো তোমরা আমাদের গ্রোথ বাড়ানোর জন্য একটু সহযোগিতা করবে। আশা করি আমাদের ভিডিওগুলা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এরপরও আমরা তোমাদের আরো কি কি ক্লাস নিতে পারি, কোন টপিকের উপর ক্লাসগুলো নিলে তোমরা উপকৃত হবে সেটাও আমাদের জানাতে পারো। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।